ব্রয়লার ও কালার বার্ডের বাচ্চার দামে ধস। এপ্রিল মেতে লোকসান প্রায় 480 কোটি টাকা। দাবি এবিএর। প্রশিক্ষিত খামারিরা ছাড়া বাচ্চা বিক্রি না করার পরামর্শ। কুরবানির পশুর চামড়া নিয়ে বিপাকে কিশোরগঞ্জের ব্যবসায়ীরা। লবণজাত চামড়ার দাম অর্ধেকে নামার অভিযোগ। বাজার নিয়ন্ত্রণে প্রয়োজন প্রশাসনের নজরদারি। পেঁয়াজ সংরক্ষণে মডেল ঘরের সুফল পাচ্ছেন ফরিদপুরের কৃষকরা। নেই পচে যাওয়ার শঙ্কা। সংরক্ষণ জটিলতা কাটলে দেশি পেঁয়াজ দিয়েই চাহিদা মেটানো সম্ভব বলছে কৃষি বিভাগ। ঈদের সপ্তম দিনেও কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসুদের ঢল। পরিবার পরিজন নিয়ে মেতেছেন আনন্দে। সুনামগঞ্জের টাঙ্গুরার হাওরেও সৌন্দর্য উপভোগে ভিড়। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। ব্রয়লার ও কালার বার্ডের বাচ্চা বিক্রি করে গেল এপ্রিল মে 2 মাসে 367 কোটি থেকে 480 কোটি টাকা লোকসান গুনেছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। এমন দাবি করে প্রাণী সম্পদ মন্ত্রণালয় বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিএবি। লোকসানি হিসাব মেটাতে বাচ্চা উৎপাদনে কৌশলপত্র বাস্তবায়নের পাশাপাশি পোলট্রি বোর্ড গঠনের তাগিদ দিয়েছে সংগঠনটি। বিশ্লেষকরা বলছেন, খামার নিবন্ধনের সঠিক তথ্য এবং খামারিরা প্রশিক্ষিত না হলে স্থিতিশীলতা ফিরবে না পোলট্রি শিল্পে। কামরুল হাসান সবুজের রিপোর্ট। 250 থেকে 260, ব্রয়লার মুরগি 160, এরকম যদি দাম থাকে তাহলে আমাদের জন্য ভালো হবে। বাজারে মুরগির দাম কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা, অথচ লোকসানের চাপে দমবন্ধ অবস্থার কথা জানাচ্ছেন খামারিরা। ব্যাপক হারে লস হচ্ছে, আমরা খামারিরা মাটির সঙ্গে মিশে যাচ্ছি। গত 2 টিপ তুললাম, প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা আমার মুরগি লস হয়ে গেছে। শুধু কি মুরগিরই দাম কমেছে বাচ্চার চাহিদা ও দামও। সম্প্রতি প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন দপ্তরে পাঠানো চিঠিতে এমনটাই দাবি করেছে মুরগির বাচ্চা উৎপাদনকারীদের শীর্ষ সংগঠন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিএবি। সংগঠনটির তথ্য, 46 টাকা উৎপাদন খরচের ব্রয়লারের একদিন বয়সী বাচ্চা ডিওসি গেল এপ্রিলে 30 থেকে 40 আর মেতে বিক্রি হয়েছে 8 থেকে 10 টাকায়। সেই হিসাবে সপ্তাহে 1,92 লাখ বাচ্চার বিপরীতে ওই 2 মাসে লোকসান হয়েছে 323 কোটি থেকে 415 কোটি টাকা। একইভাবে প্রায় 43 টাকা উৎপাদন খরচের কালার বার্ডের ডিওসি গেল এপ্রিলে 25 থেকে 35 টাকা আর মেতে বিক্রি হয়েছে 15 থেকে 20 টাকায়। এতে সপ্তাহে 36 লাখ বাচ্চার বিপরীতে ওই 2 মাসে লোকসান হয়েছে 44 কোটি থেকে 65 কোটি টাকা। অর্থাৎ দাম পড়ে যাওয়ায় ব্রয়লার ও কালার বার্ডের বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো গেল এপ্রিল মে মাসে লোকসান গুনেছে 367 কোটি থেকে 480 কোটি টাকা। বাচ্চার দাম, ব্রয়লার মুরগির দাম এবং ডিমের দাম, এই তিনটার কোনোটাই কিন্তু চাওয়ার উপর নির্ভর করে না। এইটা সারা দেশের যে ডিমান্ড, চাহিদার উপর নির্ভর করে। সিন্ডিকেট করে যদি বাচ্চার দাম বাড়ানোই যেত তাহলে এই যে শত শত কোটি টাকা লস করতো না, সিন্ডিকেটেরই চেষ্টা করত। বিএবি বলছে, লোকসানের ঝুঁকি কমাতে দরকার বাচ্চা উৎপাদন কৌশলপত্রের বাস্তবায়ন ও সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ। ব্রয়লার বাচ্চা উৎপাদনের যেই কৌশলপত্র, সেই কৌশলপত্রটা বাস্তবায়ন হওয়া দরকার। এবং যেটা আমরা পোলট্রি বোর্ডের কথা বলছি বহুদিন থেকে, পোলট্রি বোর্ড বলেন বা ডিএলএস সহ আমরা যদি যৌথভাবে এই সিদ্ধান্তটা নিয়ে কাজটা করতে পারি তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিতেও লসের পরিমাণ এইভাবে হবে না। আবার কখনো কখনো এরকম গ্যাপের কারণে আর পণ্যের দামটা এত বেড়ে যাবে না। এই অবস্থায় চাহিদা যোগানের সঠিক হিসাব রেখে বাজারে দাম নিয়ন্ত্রণে খামার নিবন্ধনের পাশাপাশি প্রশিক্ষণ ছাড়া খামারিদের কাছে বাচ্চা বিক্রি না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কোন সময় কি রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী সাপ্লাই যদি দেই আমরাও কিন্তু লসের সম্মুখীন হব না। ডিএলএস এর উচিত তাদেরকে ট্রেন্ড করা, এবং যাদের ট্রেনিং নাই এবং খামারের রেজিস্ট্রেশন নাই তাদেরকে বাচ্চা না দেয়া। প্রোটিনের এই সহজলভ্য উৎসকে ক্রেতা বিক্রেতা সকলের জন্য লাভজনক করতে সরকারকে দূরদর্শী কৌশল নেয়ার তাগিদ খাত সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। কোরবানির ঈদের পর প্রথম শুক্রবারে ভিড় নেই রাজধানীর কাঁচা বাজারে। বেশিরভাগ সবজির কেজি মিলছে 20 থেকে 50 টাকার মধ্যে। বিস্তারিত জানাতে কারওয়ান বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি যাচ্ছি তার কাছে। অন্তরা, ঈদের পর প্রথম শুক্রবার আজ, তবে অন্যান্য শুক্রবারের তুলনায় কিন্তু আজকের চিত্র একদমই ভিন্ন। বিক্রেতা আছে বাজারে, পণ্য আছে, কিন্তু নেই ক্রেতার দেখা। যেহেতু ঈদের পরে, ঈদুল আজহার পরে এই প্রথম শুক্রবার অর্থাৎ প্রথম সাপ্তাহিক ছুটির দিন আজ, তাই
তাই কিন্তু বেশ গমগম হওয়ার কথা বাজার, কিন্তু একদমই ফাঁকা বাজার। ঈদের লম্বা ছুটির কারণে কিন্তু যেহেতু ফাঁকা রাজধানী শহর ঢাকা, তাই ফাঁকা রাজধানীর বাজারও। আমি এখন আছি রাজধানীর কারওয়ান বাজারে। সকাল থেকে কিন্তু বাজার ঘুরে আমরা দেখেছি যে সর্বদা সরগরম থাকা এই বাজারে কিন্তু নেই চিরচেনা সেই হাকডাকের চিত্র। আর তাই কমেছে কিন্তু সবজির দাম। ঈদের আগের শুক্রবারের তুলনায়ও কিন্তু কম দামে বিক্রি হচ্ছে সবজি। বর্তমানে বেগুনের কেজি 40 থেকে 50 টাকা, পটল, কাঁকরোল, ঢেঁড়স বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে, বরবটি, সিম 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, কচুরলতি বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। তবে বেড়েছে টমেটোর দাম। বিক্রেতারা বলছেন যেহেতু এখন টমেটোর মরশুম শেষ, তাই এই সবজিটার দাম গিয়ে ঠেকেছে কিন্তু 100 টাকা কেজিতে। এদিকে ঈদের পর প্রথম শুক্রবারেও কিন্তু নিত্য পণ্যের যে বাজার, সেই সব বাজারের দোকানও কিন্তু সব খোলেনি। বেশ ঢিলেঢালাভাবে কিন্তু চলছে সেসব বাজার। বিক্রেতারা বেশ অলস সময় পার করছেন। তারা জানিয়েছেন যে এখনো ঈদের ঘোরেই রয়েছেন তারা। আর তাই কিন্তু যে মশলার দাম কিন্তু সেই আগের দামেই রয়েছে। তা বিক্রেতারা বলছেন যেহেতু ঈদের পর এখনো পর্যন্ত সরবরাহ শুরু হয়নি, তাই আগের দামে বিক্রি হচ্ছে মশলা। এই ছিল বাজার থেকে সর্বশেষ খবরাখবর। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হয়ে বাজারের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী অন্তরা সেন। এবার বন্দর বাণিজ্যের খবর। ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে জারি করা হয়েছে সতর্কতা। বসানো হয়েছে মেডিকেল টিম, করা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। আরও জানাতে হিলিতে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। সরাসরি যাচ্ছে তার কাছে। শফিক, এক কথায় বলা যেতে পারে যে মহামারী করোনা আবারও তার প্রকোপ দেখা দিয়েছে। ভারত সহ বিভিন্ন দেশে ইতিমধ্যে কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে নো মাস্ক নো এন্ট্রি। আমরা আজকে সকাল থেকে দেখেছি ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে এখানে তাদেরকে আমরা দেখেছি যে বিভিন্ন তারা স্টিকার লাগিয়েছেন, ব্যানার লাগিয়েছেন এবং বিভিন্ন ভাবে তাদেরকে আমরা দেখেছি তারা নো মাস্ক নো এন্ট্রি, কাউকে মাস্ক ছাড়া তারা ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না। তো আমি আসলে সকাল থেকে দেখেছি যেসব যাত্রী দেখছেন এসব যাত্রী ভারত ফেরত যাত্রী, ভারত থেকে তারা সকালবেলায় ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে। তাছাড়া যে ভিসা জটিলতা বাংলাদেশ থেকে যাত্রীরা খুব কম যেতে পারতেছেন। তবে যেসব যাত্রী আসছে তাদেরকে যে বিশেষ করে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এখানে 3 ধরনের আপনার এখানে স্তরে তারা কাজ করছেন। বিশেষ করে যদি বলি ইমিগ্রেশন পুলিশ, কাস্টম পুলিশ যৌথভাবে এখানে প্রত্যেকটা পাসপোর্ট যাত্রীকে তারা মাস্ক দিচ্ছেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তারা সহযোগিতা করছেন, সবাইকে মাস্ক পরার জন্য তারা কিন্তু বারবার তাদেরকে বলছেন। এদিকে হেলথ স্ক্যানারের মাধ্যমে প্রত্যেকটা যাত্রী কিন্তু শরীরের যে তাপমাত্রা সেটা কিন্তু নির্ণয় করছেন। বিশেষ করে যাদের মধ্যে সর্দি কাশি সিমটম যে জিনিসগুলো থাকার পর আছে সেগুলো থাকলে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। এদিকে মেডিকেল হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সের যে মেডিকেল কর্মকর্তার সাথে আমি কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন বিশেষ করে যদি কারো মধ্যে করোনা যদি সিমটম থাকে অবশ্যই আইসোলেশন ব্যবস্থা রাখা হয়েছে, পর্যাপ্ত সিটের ব্যবস্থা রয়েছে এবং কোনোভাবে বলা যেতে পারে এখানে সব থেকে একটা কথা বলা যেতে পারে যে করোনার যে প্রকোপ সেখান থেকে হয়তো আতঙ্কিত না হওয়ার জন্য এখানকার যে স্বাস্থ্য কর্মকর্তা আছে তারা কিন্তু বারবার বলছে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হচ্ছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থেকে করোনা ভাইরাস নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। ভারতে করোনার প্রকোপ বাড়ায় হিলি চেকপোস্টে সতর্কতা জারি করা হয়েছে, সেখানে পরীক্ষা নিরীক্ষা চলছে। আর সেসব খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিক। পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে রাজধানী ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষেরা। শুক্রবার সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের বাড়তি চাপ দেখা যায়। তবে যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে পারায় স্বস্তি প্রকাশ করেন তারা। এবারও লম্বা ছুটির সুবিধা নিচ্ছেন ঈদ যাত্রীরা। ভোগান্তি এড়াতে ছুটি হাতে রেখেই ফিরছেন নগরীতে। অন্যদিকে নৌপথেও বেড়েছে যাত্রীর চাপ। ভোর থেকেই রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে কানায় কানায় পূর্ণ হয়ে আসতে থাকে দক্ষিণাঞ্চলের নৌযানগুলো। ঈদ শেষে কাজে যোগ দিতে ঢাকায় ফিরছেন সকলে। ভোগান্তিহীন যাত্রায় ঈদ আনন্দ কয়েক গুণ বাড়িয়েছে বলছেন যাত্রীরা। তবে ফিরতি লঞ্চের ধীর গতি বলেও অনেকের অভিযোগ। বাড়িতে গেছিলাম, ঈদ উদযাপন করলাম সবার সাথে, ফ্যামিলির সাথে, খুব ভালো লাগলো। বাচ্চা কাচ্চা নিয়ে একদিন আমরা আগেই আসলাম। দাদা বাড়িতে খুবই মজা করছে, আনন্দ করছি, ভালো লাগছে সব মিলে। ছুটি যেহেতু একটু বেশি ছিল।
কোরবানির পশুর চামড়া নিয়ে বিপাকে কিশোরগঞ্জের মৌসুমি ব্যবসায়ীরা। হাটে পর্যাপ্ত ক্রেতা না থাকায় লবণজাত চামড়ার দাম অর্ধেকে নেমেছে বলে অভিযোগ তাদের, করছেন লোকসানের শঙ্কা। এদিকে হাট ইজারাদার বলছেন বাজার নিয়ন্ত্রণে প্রয়োজন প্রশাসনের নজরদারি। নূর মোহাম্মদের তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। প্রখর রোদে তপ্ত বাতাস, সঙ্গে উৎকণ্ঠা। ছোট বড় স্তূপে রাখা শত শত চামড়া বিক্রির অপেক্ষায় মৌসুমি ব্যবসায়ীরা, কিন্তু দেখা নেই বহু কাঙ্ক্ষিত ক্রেতার। এমন দৃশ্য কিশোরগঞ্জ শহরে চামড়ার সবচেয়ে বড় হাট বড় বাজারের মোরগ মহালের। জেলায় এবার বাড়ি বাড়ি গিয়ে কয়েক হাজার মৌসুমি ব্যবসায়ী কিনেছেন চামড়া। তারা জানান প্রতি পিস গরুর চামড়া কেনা হয়েছে 600 থেকে 700 টাকায়। লবণ দেওয়ার পর সে খরচ বেড়ে দাঁড়িয়েছে 800 থেকে 900 টাকায়। মৌসুমি ব্যবসায়ীদের দাবি, ঢাকার ব্যবসায়ীরা এখনো হাটে না আসায় ক্রেতারা যে দাম বলছেন তাতে উঠবে না খরচের অর্ধেকও। এই ফসা জিনিস এটা আমার কইলে আমরা কই যাওয়ার কোনো জায়গা আছে? 300 টাকা লস। আমার নিজে বাড়ি বেচে এখন চালান দিতে হবে মাঝে। দেখ পুঞ্জি বিস্তায় পাওয়া যেত না, এরে করলো এই কাজটা। সরকারের কথা বলতে আমরা কিনে না। হাটের মালিকরা একজনও চামড়া কিনতে কোনো লোক আসে না। তাদের কথা হচ্ছে 10 দিন পর্যন্ত যেহেতু গাড়ি ঢুকবে না, আমরা চামড়া কিনে কি করবো? চামড়ার বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারির দাবি হাট ইজারাদারের। সবারই লস হইতেছে। সরকারের কাছে আশা করি যেন এর একটা সুব্যবস্থা হয়। আর সরকার যাকে নির্ধারিত করে দেয় যে কিশোরগঞ্জ জেলায় অমুকের উপর দায়িত্ব, এই দায়িত্বে সে এত টাকা রেটে চামড়া কিনবে, তো আমরা এরকম দায়িত্বশীল কোনো ব্যক্তিও পাই না। বড় বাজারের এই হাটে প্রতি মৌসুমে বেচা কেনা হয় 4 থেকে 5 কোটি টাকার চামড়া। সময় সংবাদ, কিশোরগঞ্জ। ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকের ঢল। সুনামগঞ্জের টাঙ্গুরার হাওরেও বেড়াতে গেছেন অনেকে। বিস্তারিত জানাতে কক্সবাজারে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল এবং সুনামগঞ্জে আছেন হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি শুরুতে যাচ্ছি সহকর্মীর কাছে। ঈদের লম্বা ছুটি শেষ হচ্ছে শনিবার, তার আগে আজকে যেহেতু শুক্রবার, আমরা লক্ষ্য করছি গত 6 দিনের তুলনায় আজকে 7ম দিনে এসে কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পর্যটক। যেখানে সমুদ্র সৈকতের যে লাবণী, সুগন্ধা এবং কলাতলির যে 3 কিলোমিটার সাগর তীর জুড়ে শুধু মানুষ আর মানুষ। এসব মানুষের কারণে আসলে পা ফেলার জায়গা নেই। বিশেষ করে এখন জোয়ার চলছে, এই জোয়ারে আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতের বালি তীর জুড়ে এবং যে নোনা জল রয়েছে সেখানে বিপুল সংখ্যক পর্যটক একে অপরের সঙ্গে যেমন ঈদ ভাগাভাগি করছে, ঠিক তেমনি ঈদ আনন্দে মেতে উঠেছে। যেন কক্সবাজার সাগর তীর যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আমরা সকাল থেকে লক্ষ্য করছি রুদ্র উজ্জ্বল আবহাওয়া। গত কয়েকদিনের তুলনায় আজকের আবহাওয়া পরিস্থিতি অনেকটাই ভালো, যার কারণে মানুষের যে বাড়তি চাপ, সেই বাড়তি চাপ আমরা লক্ষ্য করছি কক্সবাজার সমুদ্র সৈকতে। তবে এই যে বিপুল সংখ্যক পর্যটককে কেন্দ্র করে কিন্তু ব্যবসা বাণিজ্য খুব ভালো হচ্ছে। এখানকার গত কয়েকদিনে যেটি বলা হচ্ছে প্রায় 8 লাখের অধিক পর্যটক এসেছে, যার কারণে পর্যটন ব্যবসা অনেকটাই চাঙ্গা। আর বিপুল সংখ্যক পর্যটক আসাতে তাদের নিরাপত্তায় কিন্তু আমরা লক্ষ্য করছি জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ এবং লাইফগার্ড কর্মীরা তারা বিপাকে পড়েছেন যেহেতু এত পর্যটকের সামাল দিতে গিয়ে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি সুনামগঞ্জে হিমাদ্রির কাছে। আমি আছি সুনামগঞ্জের টাঙ্গার হাওরের গোলাবাড়ি ওয়াচ টাওয়ার এলাকায়। এই ওয়াচ টাওয়ার এলাকাতেই এখন পর্যটকদের ঢল নেমেছে এবং বলা যায় যে সুনামগঞ্জের টাঙ্গার হাওর এখন পর্যটকদের পদচারণায় মুখরিত। কারণ আমরা সকাল থেকে এখানে এসে দেখেছি যে কিছুক্ষণ পরই হাউস বোটগুলি আসতেছে এবং এখানে এই ওয়াচ টাওয়ারের পাশে তারা হাজার হাজার পর্যটক এখানে এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পরিমাণ হাউস বোট এবং দেশীয় বোট, স্পিড বোট সহ হাজার হাজার পর্যটক এখানে এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কি ধরনের সুসজ্জিত নাও দিয়ে তারা এই হাওরে এসেছেন এবং আমরা পুরো হাওর জুড়ে দেখতে পেয়েছি যে হাউস বোটগুলি আনাগোনা এবং ছোট ছোট এই যে হিজল করচের বাগানের ফাঁকে ছোট ছোট কান্ট্রি বোট নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছেন এবং পর্যটকরা এই সৌন্দর্যকে উপভোগ করছেন। আপনি জানেন যে সুনামগঞ্জের পর্যটন নগরী তাহিরপুর একটা অন্যতম পর্যটন এলাকা এবং এই পর্যটন এলাকাতে রয়েছে তাহিরপুরের জাদুকাটা, নীলাদ্রি লেক সহ বিভিন্ন মনোমুগ্ধকর পর্যটন স্থাপনা। তারা জানিয়েছেন যে প্রত্যেক 3 দিনের এই ট্যুরে প্রচুর পরিমাণ এই পর্যটক এসেছেন। আমরা কথা বলেছিলাম হাউস বোট লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে ঈদ চলে গেলেও ঈদের ছুটিতে, দীর্ঘ ছুটিতে তারা এখানে জ্যৈষ্ঠের ব্যবসা গরমে ক্লান্তি দূর করতেই সুনামগঞ্জের টাঙ্গার
দর্শক, ঈদ আনন্দ এখনো শেষ হয়নি সে খবর জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হিমাদ্রি এবং তার আগে কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী রুবেল। উত্তোলন করা এলাকায় সরকার স্বল্পমূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহ করবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান। সকালে সিলেটের গোপালগঞ্জের কৈলাসটিলা যান জ্বালানি উপদেষ্টা। এই সময় 7 ও 2 নম্বর গ্যাস কূপ পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের উপদেষ্টা বলেন, 2টি কূপ থেকে 16 মিলিয়ন ঘনফুট জাতীয় গ্যাস গ্রিডে যুক্ত হয়েছে। এছাড়া বাসাবাড়িতে গ্যাস দেয়া অপচয় বলেও মনে করেন তিনি। পেঁয়াজ সংরক্ষণে চালু হওয়া মডেল ঘরের সুফল পেতে শুরু করেছেন কৃষকরা। বিপণন অধিদপ্তরের এই উদ্যোগে খুশি ফরিদপুরের চাষিরা। যথাযথ সংরক্ষণের অভাবে দেশে উৎপাদিত পেঁয়াজের 30% নষ্ট হয়। এমন পরিস্থিতিতে ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলায় মডেল ঘর নির্মাণ করছে কৃষি বিপণন অধিদপ্তর। প্রতিটি ঘরে 400 থেকে 600 মণ পেঁয়াজ 6 থেকে 9 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। একসঙ্গে 5 জন কৃষক এই সুবিধা নিতে পারেন। এখন যারা ঘর পেয়েছে তাদের পেঁয়াজ আর এখন আপাতত নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। পেঁয়াজটা শুকাবে না, পচবে না, আমরা ভালো দাম পাবো। এই ঘরটা পাওয়াতে উপকার হয়েছে। এইখানে ঘরে পেঁয়াজ রাখাতে পয়সা যায় না। বাতাস ঢোকার কারণে পেঁয়াজটা ঠান্ডা থাকে, ওই পেঁয়াজটা পচে না। প্রশিক্ষণের মাধ্যমে কৃষকেরা এখন ঘরের মধ্যে পেঁয়াজ সংরক্ষণ করতেছে। ইনশাআল্লাহ রেজাল্ট আমাদের মোটামুটি খুব ভালো পাইতেছি। 7টি জেলার 18টি উপজেলায় পেঁয়াজ সংরক্ষণে মডেল ঘর বাস্তবায়ন করা হচ্ছে। চাহিদা বাড়ায় আরও ঘর নির্মাণের জন্য বরাদ্দের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। প্রতিটা ঘরের জন্য 4,05,50,000 টাকা প্রতিটা ঘরের জন্য, এবং আগামী অর্থ বছরে আরো 50টা ঘর নির্মাণ করা হবে। এই যে 25 থেকে 40% পচন হয়, এইটার থেকে যদি আমরা নামাই নিয়ে আনতে পারি তাহলে আমাদের আর আমদানি করতে হবে না, ভালোভাবে সংরক্ষণ করা যায়। এই কৌশলটা যখন কৃষকরা শিখবে তখন আমাদের পেঁয়াজ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। নতুন ব্যবস্থায় সংরক্ষণের পরিমাণ বাড়াতে পারলে বিদেশ নির্ভরতা কমিয়ে নিজস্ব পেঁয়াজ দিয়েই দেশের চাহিদা মেটানো সম্ভব বলে মনে করে কৃষি বিভাগ। পচনের হার স্বাভাবিকভাবে যেখানে 30% সেখানে 5 থেকে 10% নামিয়ে আনা সম্ভব। 6 মাস পেঁয়াজ সংরক্ষণ করতে পারলে তারা প্রায় দ্বিগুণ দামে বিক্রি করতে পারে। দেশে উৎপাদিত পেঁয়াজের বড় অংশের যোগান দেয় ফরিদপুর জেলা। এখানে 155টি মডেল ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ 5.5 লাখ টাকা। সময় সংবাদ, ফরিদপুর। নওগাঁর সাপাহার আড়তে বেড়েছে আমের সরবরাহ, তবে ক্রেতার উপস্থিতি কম। এই মুহূর্তে হাটে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। রকি। ল্যাংড়া, গোপালভোগ, খিরসাপাত, হিমসাগর, রূপালী আম, আসলে এরকম বাহারি জাতের আমে একেবারে বাজার ভরপুর। নওগাঁর সাপাহার এই অঞ্চলের যতগুলো আম বাগান বা এই অঞ্চলে যারা আম চাষি তারা মূলত এই মুহূর্তে এই আড়তে আম বিক্রির জন্য নিয়ে এসেছেন। তবে গত চলতি সপ্তাহে হঠাৎ তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়ার কারণে গাছগুলোতে কিন্তু আম দ্রুত পেকে যাচ্ছে, এবং এই পেকে যাওয়ার কারণেই সময়ের আগেই বেশ কয়েকটি আম এই মুহূর্তে বাজারজাতের জন্য এখানে তোলা হয়েছে। এবং যারা বাগান মালিক তারা বলছেন যে এই তাপমাত্রা একদিকে যেমন অস্বস্তিতে ফেলেছে, অন্যদিকে কিন্তু আড়তগুলোতে বা এই বাজারে যে পরিমাণ আম নিয়ে আসছে সেই তুলনায় কিন্তু কাঙ্ক্ষিত দর তারা পাচ্ছেন না। এর প্রধান কারণ হচ্ছে যে এখানে ক্রেতার উপস্থিতি খুবই কম, এবং মৌসুমের অনেক আগেই এই আমগুলো কিন্তু এই মুহূর্তে বাজারজাত হয়ে যাচ্ছে, কারণ আবহাওয়া একেবারে প্রতিকূল এই সময় আমের যে জাতগুলি রয়েছে। রূপালী আম আসলে আমটি অনেক পরে, জুনের 20 তারিখের পরে আসার কথা ছিল, সেই আমটি কিন্তু বাজারজাত করা হয়েছে। এবং এখানে প্রথম দিকে আমরা দেখছিলাম ল্যাংড়া, খিরসা, হিমসাগর যে আমগুলো সর্বোচ্চ ভালো মানের আম বিক্রি হচ্ছে 1200 থেকে 1500 টাকা সর্বোচ্চ দরে, যেটা বিগত দিনে কিন্তু 3000 টাকা পর্যন্ত গত বছর বিক্রি করেছিল। এরকম হঠাৎ একদিকে একটা দরপতন, অন্যদিকে দ্রুত আম পেকে যাওয়া, এখানকার যারা বাগান মালিক রয়েছেন তারা কিন্তু খুব উদ্বিগ্ন এবং চিন্তিত। তারা বলছেন যে এবার কিছুটা আমের ফলন কম হয়েছে, তারপরে এরকম একটি অসহনীয় আবহাওয়া তাদের অনেকটাই কিন্তু এক ধরনের দুর্যোগের মধ্যে ফেলে দিয়েছে, এবং যে পরিমাণ তারা প্রত্যাশা করেছিলেন ভালো একটি বাজার পাবেন, শেষ মুহূর্তে এসে এরকম একটি আবহাওয়ার কারণে কিন্তু বর্তমানে ক্রেতার উপস্থিতি খুবই কম। এই কমের কারণে কিন্তু তারা অনেকটাই দাম কাঙ্ক্ষিত পাচ্ছেন না, এমন অভিযোগ ক্রেতা এখানকার বাগান মালিকদের দিক থেকে বলা হচ্ছে। এই ছিল নওগাঁর সার্বিক আম বেচা কেনার খবর আমার কাছে। নওগাঁর আমেরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী এমআর রকি।
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের বোয়িং 787 ড্রিম লাইনার বিধ্বস্তের ঘটনার প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে। বিমান দুর্ঘটনার পরপরই বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের শেয়ারের বড় ধরনের দরপতন হয়েছে। এ সময় প্রি মার্কেট লেনদেনে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় 8% বা $8.5 কমে $196.52 নেমে এসেছে। তবে দিন শেষে কিছুটা বেড়েছে শেয়ারের দাম। দিনের সবশেষ লেনদেনে 4.79% বা $10 কমে বোয়িংয়ের শেয়ার বিক্রি হয়েছে $203 কিছুটা বেশিতে। আগামী 2 দশকের বেশি সপ্তাহ জুড়ে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক। সম্প্রতি কানাডার অ্যালবার্টার ক্যালগেরিতে অনুষ্ঠিত গ্লোবাল এনার্জি শোতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। 2050 সালের মধ্যে বিশ্বব্যাপী জ্বালানির চাহিদা বাড়তে পারে 24%। সে সময় জ্বালানি তেলের দৈনিক চাহিদা 12 কোটি ব্যারেল ছাড়িয়ে যাবে বলে জানানো হয়। এদিকে ট্রেডিং ইকোনমিক্স জানিয়েছে বৃহস্পতিবার বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমার পরদিন আবার বেড়েছে। বর্তমানে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে $73। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ব্রয়লার ও কালার বার্ডের বাচ্চার দামে ধস, এপ্রিল মেতে লোকসান প্রায় 480 কোটি টাকা। দাবি বিএবির, প্রশিক্ষিত খামারিরা ছাড়া বাচ্চা বিক্রি না করার পরামর্শ। কুরবানির পশুর চামড়া নিয়ে বিপাকে কিশোরগঞ্জের ব্যবসায়ীরা। লবণজাত চামড়ার দাম অর্ধেকে নামার অভিযোগ, বাজার নিয়ন্ত্রণে প্রয়োজন প্রশাসনের নজরদারি। এবং ঈদের 7ম দিনেও কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসুদের ঢল। পরিবার পরিজন নিয়ে মেতেছেন আনন্দে। সুনামগঞ্জের টাঙ্গুরার হাওরে সৌন্দর্য উপভোগে ভিড়। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।